গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার টার্গেটে ভরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। দীর্ঘদিন পর ফিরছে নেইমার। মেসির জন্মদিনে ঢাকায় ফ্ল্যাশ মব উপভোগ করল আর্জেন্টিনার প্রতিনিধি দল। চীন সফররত প্রধানমন্ত্রী এখন বেইজিংয়ে। কাল দিনভর ব্যস্ত সূচি। শি জিনপিং এর সাথে বৈঠক শুক্রবার সকালে যোগ দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবির বাধায় বিএসএফ এর পুশিং চেষ্টা ব্যর্থ। শূন্যরেখায় নারী শিশু সহ 9 জন। অনুপ্রবেশ সন্দেহে দিনাজপুরে আটক 4। বৈশ্বিক সংকট মোকাবেলায় আমদানি রফতানি নিয়ে বিশেষ প্রস্তুতি আছে সরকারের। সংসদে জানালেন অর্থমন্ত্রী। মুদি দোকানও আসবে করের আওতায়। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দীর্ঘ অপেক্ষা শেষে এই ম্যাচ দিয়ে সেলেসাও জার্সিতে ফিরছে নেইমার। তবে ইনজুরি ছিটকে দিয়েছে রাফিনিয়াকে। স্কটিশদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চায় আঞ্চলিক শিষ্যরা। বিপরীতে ব্রাজিলকে রুখে দিয়ে রাউন্ড অফ 32 স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুজনিবিন তারেক। হাইতির বিপক্ষে উড়ন্ত জয়ে হারানো আত্মবিশ্বাস সঙ্গী ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হওয়ার মিশন এখন সেলেসাওদের সামনে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে খেলবেন নেইমার। দলের সঙ্গে পুরো দমে অনুশীলন সম্পন্ন করেছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। নেইমারের ফেরা স্বস্তি দিলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্কটিশদের বিপক্ষে রাফিনিয়া না খেলায় শক্তি কমবে আক্রমণ ভাগে। শুরুর একাদশে নেইমারের না থাকা নিশ্চিত। তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রই আস্থা। তার সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথিস কুনিয়া। উইংয়ে লুকাস পাকেটার সঙ্গে রয়ান। মাঝমাঠে ভরসা 2 অভিজ্ঞ ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেস। ডিফেন্সে সেন্টার ব্যাক মার্কিনিওস ও গ্যাব্রিয়েল। লেফট ব্যাক ডগলাস সান্তোস ও রাইটে দানিলো। স্কটল্যান্ড বধে 4-2-3-1 ফরমেশন হতে পারে আনচেলত্তির প্রথম পছন্দ। একটি করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল। স্কটিশদের বড় ব্যবধানে হারালেই মিলবে গ্রুপ সেরার টিকিট। আমার মনে হয় হাইতির বিপক্ষে প্রথমার্ধে আমরা যা করেছিলাম সেটিই পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে। বল পায়ে তীব্রতা বজায় রাখা, নির্ভুল থাকা এবং ভুল ও পজিশন হারানো এড়িয়ে চলতে হবে। দল অনুশীলনে উন্নতি করেছে এবং আমি ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাসী। নেইমারও খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। বিপরীতে হাইতির বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা স্কটল্যান্ড দ্বিতীয় ম্যাচে হেরেছে মরক্কোর কাছে। নকআউট পর্বের টিকিট পেতে এই ম্যাচে জয় দরকার ইউরোপ প্রতিনিধিদের। ড্র হলেও থাকবে সম্ভাবনা। ব্রাজিলের শক্তিশালী আক্রমণ ভাগ রুখে দিয়ে কাউন্টার অ্যাটাকে গোল আদায়ে চোখ থাকবে দলটির। মাঝমাঠে স্কট ম্যাকটমিনে এবং জন ম্যাকগিন স্কটল্যান্ডের মূল ভরসা। আমার মনে হয় জাতীয় দল হিসেবে ব্রাজিলের প্রধান বৈশিষ্ট্য হলো তারা আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। নেইমারও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। তবে আমরা প্রস্তুত। সবাই আসলে জয়ের জন্যই মাঠে নামে। আমরাও সেই লক্ষ্য নিয়েই নামবো। 1998 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর 2011 সালে ঘরের মাঠে স্কটিশদের বিপক্ষে 2-0 গোলে জয় ছিল সেলেসাওদের। নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচটি ব্রাজিল খেলবে মায়ামিতে, যেটি লিওনেল মেসির হোম শহর এখন। আর এই শহরের তাপমাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে দেবে দ্বাদশ প্লেয়ারের সুবিধা
তীব্র গরম অস্বস্তিতে ফেলতে পারে স্কটিশদের, যেখানে বাড়তি সুবিধা পাবে সেলেসাওরা। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। দর্শক, বিশ্বকাপ কাভার করতে যুক্তরাষ্ট্রে আছেন সহকর্মী মুজনেবিন তারেক। তার কাছ থেকে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের সবশেষ তথ্য জানবো। তারেক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, স্কটল্যান্ড ম্যাচকে ঘিরে কেমন হতে পারে ব্রাজিলের পরিকল্পনা? নেইমার তো ফিরছেন, কোন ফরমেশনে দলকে খেলাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি, জানাবেন আমাদের। রাব্বি, নেইমার ফিরছেন, তবে তার শুরুর একাদশে খেলার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে ব্রাজিল তাদের প্রথম ম্যাচটা মরক্কোর সাথে 4-2-3-1 ফরমেশনে খেলেছিল এবং সেই ম্যাচে কিছু ভুল ছিল এবং মরক্কোর সাথে ম্যাচটা জিততে পারেনি। এরপর 4-3-3 ফরমেশনে হাইতির বিপক্ষে জয় এসেছে। এবার স্কটল্যান্ড শক্তিশালী দল, তাদের বিপক্ষে ফরমেশনটা আসলে কার্লো আনচেলত্তি ঠিক কোন ফরমেশন নিয়ে পরিকল্পনা করছেন সেটা বলা মুশকিল, তবে ধারণা করা হচ্ছে হয়তো 4-3-3 ফরমেশন, যেটি 4-1-2-3 ফরমেশন হয়ে যায়, সেই ফরমেশনে হয়তো তিনি দলকে খেলাবেন এবং নেইমার তিনি ম্যাচ খেলবেন, সেটি কার্লো আনচেলত্তি পরপর দুটি প্রেস কনফারেন্সে নিশ্চিত করেছেন। তবে তিনি শুরুর একাদশে খেলবেন কিনা সেই বিষয়টি কিন্তু কার্লো আনচেলত্তি নিশ্চিত করেনি। তবে নেইমারের যে ফিটনেস, তার যে এখন দীর্ঘদিন ম্যাচ না খেলার যে সমস্যা, সেটি কিন্তু তা বলছে যে নেইমারকে হয়তো একদম শুরুতেই নামানো হবে না, শুরুর একাদশে রাখা হবে না, তাকে ম্যাচ টাইম কতটুকু দেয়া হবে শেষ দিকে হয়তো তিনি বিকল্প হিসেবে নামতে পারেন। তবে মূল ভরসাটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকেই নিতে হবে। তিনি এরই মধ্যে 2 ম্যাচে 2টি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। নেইমার আগে 2টি ম্যাচে ছিলেন না, সেই 2 ম্যাচে কিন্তু নেইমারের ভূমিকা এবং দলকে নেতৃত্ব দেওয়ার যে ভূমিকা, সেই জায়গাটায় কিন্তু ভিনিসিয়াস জুনিয়র শতভাগ সফল এবং এই ম্যাচেও তার দিকেই কিন্তু সেলেসাওরা তাকিয়ে থাকবে এবং ভিনিসিয়াস জুনিয়রকে সেই দায়িত্বটা নিতে হবে। এছাড়া রাফিনিয়া ইনজুরির কারণে খেলবেন না, রাফিনিয়ার জায়গায় এনরিকে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক। তিনি জানাচ্ছিলেন ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের সবশেষ তথ্য। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ফ্ল্যাশ মব, যেখানে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্বকাপ উন্মাদনার টানে বাংলাদেশে আসা আর্জেন্টিনার 6 সদস্যের প্রতিনিধি দলও। দেশটির প্রতি বাংলাদেশের মানুষের এত ভালোবাসা দেখে আপ্লুত তারা। কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। মেসির 39তম জন্মদিন, যে মেসির জাদুতে মাতোয়ারা বাংলাদেশ, তার জন্মদিন কি সাদামাটাভাবে হবে? মেসির জন্মদিন উদযাপনে বিকেল থেকেই তাই টিএসসি চত্বরে দেখা যায় আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ উল্লাস। টিএসসিতেই কেক কেটে হয় মেসির জন্মদিন উদযাপনের শেষ পর্ব। এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভালোবাসা দেখে আপ্লুত তিনি। আগামী 29 জুন পর্যন্ত বাংলাদেশে থাকবে আর্জেন্টিনার এই প্রতিনিধি দল। বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা, মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে স্থানীয় সময় বুধবার বিকাল 5:30টায় বেইজিং এসে পৌঁছান। তাকে স্বাগত জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মেইজুন। বেজিংয়ে প্রধানমন্ত্রীর আজ আর আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই, তবে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সূচি আছে প্রধানমন্ত্রীর। তার সাথে সাক্ষাৎ করেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান ও দেশটির প্রাণী সম্পদ মন্ত্রী। এরপর তিনি সাক্ষাৎ দেবেন চায়না এক্সিম ব্যাংক চেয়ারম্যানকে। দুপুরের পর যোগ দেবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে, যেখানে চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হ্যান্ডা ও চায়না টেক্সের চেয়ারম্যানের সাথেও বৈঠক করবেন। এরপর শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানেই অন্তত 17টি সমঝোতা স্মারক চুক্তি সই সহ বেশ কিছু সিদ্ধান্ত আসার কথা। এর আগে বুধবার সকালে ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে, এমন আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে
গণমাধ্যমের সাথে তিনি আলাপ করেন। জানান, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিরোধী দলের সমালোচনায় বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতায় স্পষ্ট। তার দাবি, বর্তমানে দেশে গুম বা ক্রসফায়ার নেই, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলারও ঘটেছে অবসান। জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান রিজভী। আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এদেশের শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটি যুগান্তকারী অবস্থায় এসে উপনীত হতে পারব। সমাজবিরোধী অপতৎপরতা, মাদক, জুয়া এ সমস্ত থেকে এগুলোকে সম্পূর্ণরূপে নির্মূল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে বর্তমান সরকার। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী শিশু সহ 9 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এই তৎপরতা রুখে দিয়েছে বিজিবি। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানায়, সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের 244 নম্বর পিলার এলাকায় তাদের পুশিনের চেষ্টা করা হয়। তবে এই তৎপরতা রুখে দিয়েছে বিজিবি। তবে এখনো ফিরিয়ে নেওয়া হয়নি তাদের। প্রচণ্ড তাপদাহের মধ্যে সকাল থেকে দুদেশের সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এদিকে দিনাজপুরের সীমান্তবর্তী গ্রামে ঘোরাফেরা করার সময় সন্দেহজনকভাবে এক নারী সহ 4 জনকে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। তবে বিজিবি বলছে, এটি পুশিন না হলেও অনুপ্রবেশের ঘটনা হতে পারে। সাধারণ জনগণ বিজিবির সামনে সহযোগিতা করে তাকে আটকে রেখেছে। ভারতের বেশা বড় কাটাতার বেড়া পার করে দিয়ে ওরা ঘেরাও করে বসে রয়েছে। আমাদের বিজেপি বাংলাদেশ, আমাদের জনগণ আমরা ঘেরাও করে বসে রয়েছি। এগুলো স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি সহ স্থানীয় জনগণ এবং বিজিবির সতর্কতার কারণে তারা পুশিন করতে পারে নাই। খেলাপি ঋণের টাকা বিদেশে পাচারের ঘটনায় 30টি ব্যাংক ঋণের অর্থ পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যাংকগুলো 9টি আন্তর্জাতিক আইনগত প্রতিষ্ঠানের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঋণ খেলাপিদের নামে বিদেশে থাকা অর্থ সম্পদ শনাক্তকরণ এবং সেগুলো দেশে ফিরিয়ে আনায় প্রয়োজনীয় সহায়তা করবে। অর্থমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে সাইফুজ্জামান চৌধুরী, এসালম, বেক্সিমকো, শিকদার, নাসা এবং ওরিয়ন গ্রুপ সংক্রান্ত মামলা কেন্দ্র করে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সংসদে বাজেট আলোচনায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় সদস্যরা। দেশের অর্থনীতির কিরকম 12টা বাজাবেন, সেটাকে কিভাবে মেকআপ করা হবে, সেরকম কোনো কৌশল আমরা এই বাজেট বক্তৃতায় দেখিনি। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে বাজেটের পরে বাংলাদেশের বাজেটের কোনো প্রকার এফেক্ট করে নাই, কোনো ধরনের কোনো নিত্য প্রয়োজনের দাম ইনক্রিজ করে নাই। অতীতের মতো নকল নেই, পাল্টেছে রূপ। তাই যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নকল পাওয়া যাবে সেখানকার প্রধানকেই দায় নিতে হবে, এ হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিবদের সাথে ছিল শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা, যা সকালে অনুষ্ঠিত হয় রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে। সেখানেই মন্ত্রী জানান, মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানেই ইন হাউস কোচিং গ্রহণের ব্যাপারে জোর দেন শিক্ষামন্ত্রী। শিক্ষাজীবনের সময় কমাতে পরীক্ষাসূচি পরিবর্তনে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রত্যেকটি স্কুলে শিক্ষার্থীদেরকে ইন হাউস কোচিং করতেই হবে। এই ব্যাপারে আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনার লোকাল গভর্নিং বডির সাথে আলাপ করে শিক্ষকদের কিছুটা রিমিউনারেশন দেবেন, দিয়ে আপনাদের এটা করতে হবে। দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু, নৃগোষ্ঠী ও ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর কল্যাণে এবং তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষায়
সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সীতাকুণ্ড শ্রাইন কমিটির প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার। বৈঠকে সীতাকুণ্ড শ্রাইন কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে আগত ভক্তদের নানা সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ ও সংস্কার, মন্দিরের উন্নয়ন এবং পার্শ্ববর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। There were a lot of problems there previously. It was not done by the previous government. So we had a meeting along with the special advisor to the Prime Minister Bijan Kumar Sarkar and the leaders of this Shrine Committee, and we have sorted out the issues, and we have already instructed the local government secretary to do the needful. 2 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটে প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতায় বুধবার রাত 9টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সন্ধ্যা 7টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন তেজের বাজার ও মোঘরা এলাকায় পৃথক এই 2টি ঘটনা ঘটে। ঢাকার প্রবেশমুখ কাঁচপুরে নির্মাণাধীন আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ আগামী 6 মাসের মধ্যে সম্পন্ন হবে। সেখানে স্থানান্তরিত করা হবে ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালের একাংশ, বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনালের কাজ পরিদর্শন করেন তিনি। বলেন, রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। যাত্রাবাড়ি ও সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে কিছু অংশ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এতে রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে। 4 থেকে 6 মাসের মধ্যেই আমরা এইগুলিকে বাস্তবায়ন করতে পারবো এবং নাগরিক সুবিধাগুলিও আমরা সুযোগগুলি তৈরি করে দিতে পারবো। বর্ষা মৌসুম এলেই রাজধানীতে পুরানো চিত্রের পুনরাবৃত্তি। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ডুবে যায় সড়ক, থমকে যায় ব্যস্ত নগর জীবন। বুধবার দুপুরে মাত্র 1.5 ঘন্টার বৃষ্টিতেই মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় জলজট। এতে ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও কর্মজীবী মানুষ। সাধারণ মানুষের প্রশ্ন, বছরের পর বছর চলতে থাকা এই ভোগান্তি থেকে নগরবাসীর মুক্তি কবে? মাত্র 1.5 ঘন্টার বৃষ্টি, অথচ পানির নিচে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার সড়ক। এই বৃষ্টিতে মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর 10, কালশীতে হাঁটু পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কের এই জলাবদ্ধতায় যানবাহনের গতি কমে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ধীর গতিতে চলতে থাকা যানবাহনে ঘন্টার পর ঘন্টা আটকা পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া নগরবাসী। এই ভোগান্তি 12 বছর ধরে ঘুরছি, এখন পর্যন্ত কাজীপাড়ার অবস্থা ঠিক না। আমি কাজীপাড়াতে আজকে 40 বছর থেকে সেম কাহিনী দেখতেছি। দিন দিন আমাদের উন্নতি তো নাই, অউন্নতি হচ্ছে। দেশের সকল নাগরিকের জন্য সংবিধানে ঘোষিত সমতা, মর্যাদা ও ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করতে এবং বৈষম্যের শিকার প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা জোরদারে একটি সমন্বিত বৈষম্য বিরোধী আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় সংলাপে এ আহ্বান জানান বক্তারা। বলেন, দেশে দলিত, চা শ্রমিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী সহ বিভিন্ন সম্প্রদায় এখনও নানাভাবে বৈষম্যের শিকার। সংবিধান ও বিভিন্ন নীতিমালায় সমতার অঙ্গীকার থাকা সত্ত্বেও বৈষম্য প্রতিরোধ ও প্রতিকারে এখনও কোনো সমন্বিত আইন নেই। ফলে নানাভাবে চরম বৈষম্যের শিকার হচ্ছে প্রান্তিক এসব জনগোষ্ঠী। তাই বৈষম্যের শিকার প্রান্তিক এসব জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতে সরকারকে দ্রুত একটি শক্তিশালী, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক বৈষম্য বিরোধী আইন প্রণয়নের আহ্বান জানান বক্তারা। আমরা বারবার একটা কথা বলছি যে শুধু আইন হলে হবে না, আইনের প্রয়োগ, কিন্তু আমি মনে করি আইনও দরকার। আমরা যদি শুধুমাত্র আইন করি, আইনের বাস্তবায়ন না করি, সেক্ষেত্রে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমরা সবাই বসছি সেটা বাস্তবায়িত হবে না। এখানে যারা উন্নয়ন সংস্থা, যারা প্রতিনিধি আছেন, তারা যেসব সুপারিশ দিচ্ছেন
বা দেন, এই জিনিসগুলো যদি আমাদের আইনে অন্তর্ভুক্ত করা নাও সম্ভব হয়, কিন্তু বিধিমালার ভিতর যে আমি ওই জিনিসগুলো অ্যাড্রেস করে বিধিমালা করব, এরকম একটা কমিটমেন্ট পার্লামেন্টের বা আইনের ভিতরে থাকা দরকার। মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর নামে আরেক চাচাতো ভাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের 11.5 রশি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে আলতাফ মাদবরের সাথে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এরই জেরে সন্ধ্যায় তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বারেক উত্তেজিত হয়ে আলতাফের বুকে ঘুষি মারলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। গাজীপুরের টঙ্গীতে যুবদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে। বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে গাজীপুর মহানগর বিএনপি ও টঙ্গী এলাকার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মিছিলটি টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করে চেরাগালি এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় দলীয় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।